অরায়ণ টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দ অনুপম। আমরা আজকে পড়ব পার্শ্ব সরণের রাশিমালা। ঠিক আছে, তো যারা আয়তাকার কাজফলকে আলোর প্রতিসরণ এই টপিকটা যারা পড়িসনি তারা অবশ্যই আগের ক্লাসে গিয়ে আগে ওই টপিকটা পড়ে আয়, কারণ ওই টপিকটা না পড়লে আমরা কিন্তু এই যে টপিকটা এটা পুরোপুরিভাবে বুঝতে পারবো না বা আমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো আমি সবাইকে অবশ্যই বলবো এটা যে যারা আয়তাকার কাজফলকে আলোর প্রতিসরণ এই টপিকটা যারা এখনো পর্যন্ত পড়িসনি তারা আগে ওই টপিকটা পড়বি, তারপর এটা পড়বি। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে চল শুরু করা যাক। তাহলে দেখ, আমরা এখানে একটা আয়তাকার কাজফলক এঁকে রেখেছি যে ABCD হচ্ছে একটা আয়তাকার কাজফলক, যেখানে PQ আলোক রশ্মি তির্যকভাবে এসে আপতিত হয়েছে কিউ বিন্দুতে, এবং যেহেতু এটা বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করছে অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাই আলোক রশ্মি এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পথে না গিয়ে অবিলম্বের দিকে বেঁকে এসছে, এবং অবিলম্বের দিকে বেঁকে এসে এটা QR পথে CD তলে এসে পড়েছে। ঠিক আছে, এবং CD তল থেকে যখন আবার আলোক রশ্মি বায়ু মাধ্যমে আসছে অর্থাৎ কাচ মাধ্যম থেকে গ্লাস মিডিয়াম থেকে যখন এয়ার মিডিয়ামে আসছে, তখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে অর্থাৎ ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছে, যার কারণে আলোক রশ্মি আবার অবিলম্ব থেকে দূরে সরে গেল। অবিলম্ব থেকে দূরে সরে গিয়ে PQ যে আপতিত রশ্মি ছিল তার যে গতিপথ ছিল সেম গতিপথের সঙ্গে সমান্তরালে RS পথে কি হয়ে গেল, বেরিয়ে গেল। ঠিক আছে, তো আমরা আগের টপিকে এটা পড়েছি যে PQ এবং RS পরস্পরের কি হবে, সমান্তরাল হবে, অর্থাৎ আয়তাকার কাজফলকে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির কোনো কৌণিক বিচ্যুতি ঘটবে না, শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটবে। ঠিক আছে, এবং পার্শ্ব সরণ এখানে কতটুকু, পার্শ্ব সরণ হচ্ছে R থেকে X পর্যন্ত। ঠিক আছে, R থেকে X পর্যন্ত এই যে দূরত্বটা এটাই হলো পার্শ্ব সরণ, অর্থাৎ আলোক রশ্মিটা এভাবে আসছিল, এভাবে আসতে গিয়ে এটা পাশে সরে এসে সমান্তরালে RS পথে চলে এসছে। ওকে, তো তাহলে এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে এই RX এর ভ্যালুটা বের করতে হবে, RX এর মান আমাদেরকে বের করতে হবে, যেটাকে আমরা বলবো পার্শ্ব সরণের রাশিমালা। ঠিক আছে, তো চলো তাহলে বেসিক কথাবার্তাগুলো আমরা আগে একটু লিখে নিই। দেখ, AB তলে প্রতিসরণের ক্ষেত্রে, AB তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি AB তলে প্রতিসরণের ক্ষেত্রে আমাদের আপতন কোণ কত, AB তলে প্রতিসরণের ক্ষেত্রে আমাদের আপতন কোণ হলো, AB তলে প্রতিসরণের ক্ষেত্রে আমাদের আপতন কোণ হচ্ছে PQM। তাহলে AB তলে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ হলো PQM। PQM-কে আমরা I1 দ্বারা ডিনোট করছি, এবং প্রতিসরণ কোণ হলো আমাদের কত, প্রতিসরণ কোণ হলো RQM1, যেটাকে আমরা R1 দ্বারা কি করেছি, ডিনোট করেছি। ঠিক আছে, তো তাহলে এখন AB তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা যদি স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারি স্নেলের সূত্র মতে বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র মতে, স্নেলের সূত্র মতে আমরা লিখতে পারি sin I1 বাই sin R1 ইকুয়াল টু হলো A মিউ G। কেন, কারণ এখানে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে আসছে। ঠিক আছে, আচ্ছা, আবার আমরা যদি CD তলে প্রতিসরণের ক্ষেত্রে বলি, CD তলে প্রতিসরণের ক্ষেত্রে দেখ, CD তলে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ কত হবে, CD তলে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ হবে QRN কোণ, যেটাকে আমরা বলছি R2, এবং প্রতিসরণ কোণ হলো আমাদের SRN1, যেটাকে আমরা বলছি I2। ঠিক আছে, তো আগের টপিকেও আমি বলেছিলাম, এখনও আবারই বলছি যে দেখ, এখানে আমরা নামটা এই যে আপতন কোণকে আমরা কেন R নিলাম বা প্রতিসরণ কোণকে কেন আমরা I নিলাম, এটা কোনো বাধ্যবাধকতার ব্যাপার নেই, এটা চাইলে তুই নামটা চেঞ্জ করেও নিতে পারিস। ঠিক আছে, আমি এই সেন্সে এটা নিয়েছি যে কাচের মধ্যে যে কোণগুলো থাকবে সেই কোণগুলোকে আমি R দ্বারা ডিনোট করব, ওই জন্য কাচের মধ্যে আপতন কোণ থাক বা প্রতিসরণ কোণ থাক সেটাকে আমি R1 R2 দিয়ে কি করেছি, ডিনোট করেছি, অর্থাৎ প্রতিসরণ কোণকে আমরা ডিনোট করেছি R1 দিয়ে এবং আপতন কোণকে ডিনোট করেছি R2 দিয়ে। ঠিক আছে, দুটো তলের ক্ষেত্রে। আর বায়ু মাধ্যমের কোণগুলোর ক্ষেত্রে আমি I
নিয়েছি, যার কারণে আমি এখানে I1 নাম দিয়েছি এবং এখানে কি I2 নাম দিয়েছি প্রতিসরণ কোণ হলেও। ঠিক আছে, সুতরাং নামটা তুই তোর নিজের ইচ্ছে মতো নিতে পারিস, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব? এই ক্ষেত্রে আমরা লিখব সাইন, অর্থাৎ ওই স্নেলের সূত্র মতে, একই কথায় স্নেলের সূত্র মতে আমরা লিখতে পারি, স্নেলের সূত্র মতে আমরা এখানে লিখতে পারি সাইন R1 ইকুয়াল টু জি মিউ এ, অর্থাৎ এখানে আলোক রশ্মি গ্লাস থেকে কোথায় যাচ্ছে, কাচ থেকে যাচ্ছে বায়ুতে। ঠিক আছে, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে। তাহলে বল এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছিস আশা করছি। ঠিক আছে, তাহলে এবার আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে এই RX এর মানটা আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই RX এর মানটা জানার জন্য আমরা কি করলাম? আমরা RX এর মানটা জানার জন্য একটা ত্রিভুজকে কনসিডার করলাম, যেটা হলো RQX ত্রিভুজ। ঠিক আছে, আমরা যদি লিখি যে ত্রিভুজ RQX এ, আমি এখানে যেখানে জায়গা পাচ্ছি সেখানে লিখছি, তোরা পরপরভাবে লিখে যাবি। ঠিক আছে, অর্থাৎ আমি যেখান থেকে শুরু করেছি সেই রকমভাবে পরপরভাবে খাতায় নোট করে নেবি। ওকে, তাহলে ত্রিভুজ RQX এ আমরা কি দেখতে পাচ্ছি? দেখ, ত্রিভুজ RQX এর ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে কোণটা আছে, এই কোণটা ভালোভাবে খেয়াল কর। দেখ, এই কোণটা যদি I1 হয় তাহলে এই পুরো কোণটা I1 হওয়া উচিত, অর্থাৎ যেহেতু বিপ্রতীপ কোণ। কিন্তু এখানে এইটুকু অংশকে আমরা R1 দ্বারা ডিনোট করেছি, তাহলে এই কোণটার মান কত হবে? তাহলে এই কোণটার মান হবে I1 মাইনাস R1। ঠিক আছে, তাহলে এই কোণটার মান হবে R1 মাইনাস R1। দেখ ভালো করে বুঝতে পারছিস কিনা? অর্থাৎ RQX, এই যে RQX এই যে ত্রিভুজটা, এটা একটা অবশ্যই কি হবে? এটা একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তো এই RQX ত্রিভুজে আমরা এইভাবে বলতে পারি যে RQX কোণ ইকুয়াল টু I1 মাইনাস R1। ঠিক আছে, তো তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দেখ RXQ হলো কি? RXQ হলো 90 ডিগ্রি, RXQ হলো 90 ডিগ্রি, তার মানে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই আমরা বলতে পারি সাইন I1 মাইনাস R1 ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ হাইট বাই হাইপোটেনিয়াস। তাহলে এখানে লম্ব কোণটা দেখ আমাদের এখানে অতিভুজ হচ্ছে, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণের বিপরীত বাহুটা হয় কি? অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস, অর্থাৎ RQ হলো আমাদের কি, বা QR হলো আমাদের হাইপোটেনিয়াস। ঠিক আছে, তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনিয়াস। তাহলে আমাদের এখানে লম্ব বা হাইট কোণটা হবে RX হবে আমাদের হাইট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি RX বাই QR। ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি সাইন I1 মাইনাস R1 ইকুয়াল টু RX বাই QR। ওকে, তো তাহলে এখন এখান থেকে আমরা পাচ্ছি কি RX ইকুয়াল টু QR ইন্টু সাইন I1 মাইনাস R1। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এরকম একটা সাধারণ সমীকরণ পেলাম, কার পার্শ্ব সরণের একটা সাধারণ সমীকরণ আমরা এরকম পেলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা আরেকটু ইলাবোরেট করব। তো আশা করি এই পাশের লেখাটা তোদের এতক্ষণে লেখা হয়ে গেছে, যদি লেখা না হয়ে থাকে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখ, পরে লিখে নিবি। তাহলে এখন আমি এই পাশের অংশটা একটু মুছে দিচ্ছি, কারণ এখানে লিখতে হবে। তাহলে এই অংশটা আমরা মুছে দিলাম। এবার আমরা দেখি, আবার এইখানে দেখ QR এর ভ্যালুটা কিন্তু আমাদের অজানা, অর্থাৎ QR কত সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তাহলে QR কে ডিফাইন করার জন্য আমি প্রথমে কি করলাম, A থেকে D পর্যন্ত এই যে দূরত্বটা বা এই যে কাচফলকের যে পুরুত্বটা, বা আমরা বলতে পারি যে দুটি সমান্তরাল তলের মধ্য দিয়ে, যে দুটো প্যারালাল সারফেসের মধ্যে এখানে প্রতিসরণটা হচ্ছে, সেই দুটো প্যারালাল সারফেসের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা T দ্বারা ডিনোট করলাম, স্মল t দ্বারা ডিনোট করলাম। ঠিক আছে, এবং এইখানে যে অবিলম্বটা আছে M1 যে অবিলম্বটা আছে, সেটাকে মনে কর আমি আরেকটু বর্ধিত করে নিলাম, আর একটু বর্ধিত করে এটার আমি নাম দিলাম T। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি TQR এই যে ত্রিভুজটা যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো এখানেও একটা কি আছে, সমকোণ আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি বলি এখন ত্রিভুজ TQR এর
এখন যদি আমরা বলি যে ত্রিভুজ টি কিউ আর, এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে টি কিউ আর এর ক্ষেত্রে আমরা বলতে পারি টি কিউ আর কোণ ইকুয়াল টু হলো R1, টি কিউ আর কোণ ইকুয়াল টু R1, ঠিক আছে, এবং কিউ টি আর ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। ওকে, টি কিউ আর হলো R1 এবং কিউ টি আর হলো কত, কিউ টি আর হলো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি cos R1 ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে এখন এটা যদি অতিভুজ হয় তাহলে এটা হবে আমার ভূমি, অর্থাৎ কিউটি হবে ভূমি। কেন? কারণ অতিভুজের সঙ্গে যে বাহুর কোণ দেওয়া থাকে সেটাই হলো ভূমি, সেটাই হচ্ছে বেস। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউটি বাই কিউ আর। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে যাব কি, কিউটি হচ্ছে আমাদের কাছে স্মল টি, কিউটি হলো স্মল টি এর সমান, তাহলে কিউটি বাই কিউ আর। তাহলে এখান থেকে আমরা পাবো কিউ আর ইকুয়াল টু স্মল টি বাই কস R1, ঠিক আছে। এখন এই যে কিউ আর এর যে ভ্যালুটা আমরা পেলাম সেটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিয়ে রাখলাম, ধর এটাকে আমরা নাম দিয়ে রাখলাম কি 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, চলো দেখা যাক আমরা কি পাই। 1 নং সমীকরণ থেকে আমরা বলতে পারি Rx ইকুয়াল টু টি বাই কস R1 সাইন I1 মাইনাস R1, ঠিক আছে। তাহলে আমরা পার্শ্ব সরণকে এইরকম একটা রাশিমালার সাহায্যেও কিন্তু কি করতে পারি, দেখাতে পারি। এটাকে আমরা দেব 2 নং সমীকরণ, ঠিক আছে, এটাকে আমরা নাম দিলাম 2 নং সমীকরণ। আচ্ছা, এইবার এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, চলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখ, এখানে I1 কত হবে সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে। কেন? কারণ এইখানে আলোক রশ্মিটাকে আমরা কত কোণে আপতিত করব, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত হবে, আপতন কোণ কত হবে, সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ আমরা আলোক রশ্মিটাকে একটু এইভাবে বাঁকিয়েও ফেলতে পারি, তাহলে I1 এর ভ্যালুটা আর একটু বেড়ে যাবে। যদি আমরা অবিলম্বের সাথে একটু ওই পাশের থেকে আলোক রশ্মিটাকে এখানে ফেলি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে I1 এর মানটা আর একটু কমে যাবে, তাই না? তাহলে I1 এর ভ্যালুটা কত হবে সেটা কিন্তু আমরা সহজে মেজার করতে পারবো, সেটা আমাদের হাতে আছে। কিন্তু এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে R1 এর ভ্যালুটা কত হবে বা R1টা মেজার করা কিন্তু আমাদের পক্ষে অতটা সহজ হবে না। কেন সহজ হবে না? কারণ এটা কিন্তু কাচফলকের ভেতরে, এই কাচফলকের উপাদানের মধ্যে কিন্তু এই এবং এটা অবশ্যই একটা নিরেট কাচফলক, সুতরাং এর একটা সলিড কিউবয়েডাল গ্লাস কিউবয়েডাল বলতে পারি আমরা, একটা কাচের একটা আয়ত ঘন, ঠিক আছে, সলিড নিরেট, যার জন্য R1টাকে মেজার করা কিন্তু আমাদের পক্ষে অতটা সুবিধাজনক হবে না। তাই আমরা একটা চেষ্টা করব, কি চেষ্টা করব, যে আমরা সহজে মাপতে পারি বা আমরা সহজে মেজার করতে পারি এমন কোনো ভেরিয়েবলের মাধ্যমে বা এমন কোনো চলরাশির মাধ্যমে আমরা R1কে প্রতিস্থাপন করতে পারি কিনা বা R1কে আমরা রিপ্লেস করতে পারি কিনা, ঠিক আছে। তো তাহলে চলো আমরা সেই উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাই, যে R1কে আমরা আমাদের মেজারেবল কোনো একটা ভৌত রাশির সাহায্যে বা মেজারেবল কোনো একটা কি বলবো ভেরিয়েবলের সাহায্যে এটাকে আমরা প্রতিস্থাপন করতে পারি কিনা, ঠিক আছে। তাহলে চল দেখি, তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এবার আমরা এর থেকে আরেকটু এই রাশিমালাটাকে ইলাবোরেট করব, ঠিক আছে। তাহলে চল দেখা যাক। এবার এইখানে দেখ, এই সূত্রটা আশা করি তোরা জানিস, যদি কেউ না জেনে থাকিস তাহলে অবশ্যই লিখে রাখ। সেটা হলো, আমরা এটা জানি যে সাইন A মাইনাস বি এর যে সূত্র, সাইন A মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখি সাইন A কস বি মাইনাস কস A সাইন বি, ঠিক আছে। তাহলে সাইন A মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখি সাইন A কস বি মাইনাস কস A সাইন বি। ওকে, তাহলে এখানেও দেখ, এই যে এখানে একটা ফরমেশন, এই ফরমেশনটা এটার মতোই, অর্থাৎ সাইন A মাইনাস বি এর মতোই। তাহলে এখন এটাকে যদি আমরা একটু ইলাবোরেট করে লিখি যে Rx ইকুয়াল টু টি বাই কস R1, এটাকে আমরা লিখলাম সাইন I1 কস R1 মাইনাস কস I1 সাইন
R1, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, 1/cos R1 দিয়ে এটাকে গুণ করে দেবো, বা আমরা এভাবে লিখতে পারি t ইন্টু sin I1 cos R1 বাই cos R1 মাইনাস cos I1 sin R1 বাই cos R1, ঠিক আছে। তাহলে এখন দেখ, এখান থেকে আমরা কি পাচ্ছি, cos R1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t ইন্টু sin I1 মাইনাস, এখানে এটা আমরা দুইভাবে করতে পারি, তো আপাতত প্রথমে আগে এরকমই লিখে রাখি যে cos I1 sin R1 বাই cos R1, মনে করো আমরা প্রথমে এরকম একটা সমীকরণ রেখে দিলাম। তাহলে rxকে আমরা চাইলে এইভাবেও কি করতে পারি, প্রকাশ করতে পারি, ঠিক আছে। rxকে চাইলে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, ওকে। কিন্তু এবার কথা হলো, যে উদ্দেশ্য নিয়ে আমরা এগোলাম সেটা কি সফল হলো? সেটা কিন্তু সফল হলো না, কারণ এখানে কিন্তু এখনও R1 থেকে গেছে, ঠিক আছে, এখানে কিন্তু এখনও R1 থেকে গেছে, ওকে। আচ্ছা, এখানে দেখ, আমরা এটাকে যদি আরেকটু ইলাবোরেট করি তাহলে কি পাবো, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু আমরা জানি tan থিটা। তাহলে এখন আমরা এটাকে আরেকটা সমীকরণ নাম দাও, এটাকে নাম দিলাম সমীকরণ 3, ওকে। আবার rx ইকুয়াল টু আমরা লিখতে পারি t ইন্টু sin I1 মাইনাস cos I1 ইন্টু tan R1, ঠিক আছে, tan থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন এইখানে এটাও একটা সমীকরণ আমরা পাচ্ছি, এটাকে আমরা নাম দিলাম সমীকরণ 4, ওকে। কিন্তু দেখ, এখানে এখনো পর্যন্ত কিন্তু কি থেকে গেছে, R1 থেকে গেছে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি R1কে আমরা কিভাবে রিপ্লেস করব, ওকে। তাহলে আশা করি এই অংশটুকু তোদের লেখা হয়ে গেছে, তো এই অংশটুকু আমি মুছে দিলাম। আচ্ছা, এবার দেখি, দেখ আমরা প্রথম দিকে লিখে রেখেছিলাম কি, যে sin I1 বাই cos R1, সরি sin R1, sin I1 বাই sin R1 স্নেলের সূত্র মতে এবি তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা লিখে রেখেছিলাম sin I1 বাই sin R1 ইকুয়াল টু a মিউ g, ঠিক আছে, অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, ওকে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি মিউ জি বাই মিউ এ, ঠিক আছে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক থেকে আমরা জানি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক ইকুয়াল টু বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তাহলে এখন দেখ, এটাকে আমরা লিখতে পারি মিউ বাই 1, কারণ বায়ু মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান আমরা কত নিই, 1 নিই, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো, দেখ এখান থেকে আমরা পাবো sin R1 ইকুয়াল টু sin I1 বাই মিউ, ঠিক আছে। তাহলে sin R1 ইকুয়াল টু আমরা পাবো sin I1 বাই মিউ, ওকে। আচ্ছা, তাহলে এবার 3 নাম্বার সমীকরণে দেখ, আমরা চাইলে R1 এর sin R1 এর জায়গায় এই মানটা বসাতে পারি, তাই না। তাহলে এখানে আর R1 থাকবে না, মিউ আমাদের জানা আছে, মিউ হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক, তো আমরা যে উপাদানের কাচ ফলক নেব সেই উপাদানের কাচ ফলকের প্রতিসরাঙ্ক আমরা জানতে পারবো, পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এখানে I1ও আমাদের জানা আছে, কিন্তু তারপরে এখানে একটা কি থেকে যাচ্ছে, R1 থেকে যাচ্ছে, cos R1 থেকে যাচ্ছে। তাহলে চলো cos R1কেও আমরা কনভার্ট করে নিই। তাহলে দেখ cos থিটা ইকুয়াল টু আমরা জানি কি, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে আমরা ওখান থেকে লিখতে পারি যে cos R1 ইকুয়াল টু হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার R1, তাই না, যে cos R1 ইকুয়াল টু হবে রুট ওভার কি 1 মাইনাস সাইন স্কোয়ার R1, ওকে। বলো এই পর্যন্ত সবাই বুঝতে পারলে কি না? আশা করছি এই পর্যন্ত সবাই তোরা বুঝতে পেরেছিস। তাহলে এখন এই অংশটুকু আমি আবার মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখন cos R1 ইকুয়াল টু, তাহলে আমরা কি পাবো, cos R1 ইকুয়াল টু আমরা পাবো
1 মাইনাস, দেখ সাইন স্কোয়ার r1 এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার। ঠিক আছে, কারণ সাইন r1 ইকুয়াল টু আমরা পেয়েছি সাইন i1 বাই মিউ, তাহলে সাইন স্কোয়ার r1 এর বদলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার i1 ডিভাইডেড বাই মিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আলাদাভাবে লিখি তাহলে আমরা এখানে পাবো, উপরে পাবো মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 ডিভাইডেড বাই মিউ, কারণ মিউ স্কোয়ার লেখা যে কথা, শুধু মিউ লেখাও কি একই কথা। ঠিক আছে, তাহলে এবার দেখ আমরা এখান থেকে কি পেলাম, সাইন r1 এর ভ্যালু পেয়ে গেলাম, বা সাইন r1 কেও কজ r1 আমরা পেয়ে গেলাম আমাদের জানা মানের মাধ্যমে বা আমাদের জানা ভ্যারিয়েবলের মাধ্যমে। তাহলে এবার আমরা যদি 2 নং সমীকরণে, 2 নং না, আমরা যদি 3 নং সমীকরণের মানটা বসাই তাহলে আমরা চলো দেখি কি পাবো। আচ্ছা, 2 নং সমীকরণটা আমাদের লাগবে, সুতরাং 2 নং সমীকরণটা আমরা আলাদা করে এখানে বক্স করে রাখছি। এই জায়গাটা আমরা মুছবো না আপাতত, কারণ এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। ঠিক আছে, তো এটাকে আমরা আলাদা করে বক্স করে রাখলাম, আমি এটা মুছছি না, কিন্তু তোরা লেখার সময় পরপর সিরিয়াল অনুযায়ী বা সিকোয়েন্স অনুযায়ী লিখবি। ঠিক আছে, আমি এখানটা মুছে দিচ্ছি, এখানটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে দেখ এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তো এই 3 নং সমীকরণেই আমরা কি বসাবো, মান বসাবো, অর্থাৎ এর পরের লাইন হচ্ছে এখন যেখান থেকে লিখবো সেই লাইনটা। ঠিক আছে, তাহলে এখন দেখি আমরা যদি বলি 3 নং সমীকরণে মান বসিয়ে পাই কিসের মান, 3 নং সমীকরণে সাইন r1 ও কস r1 এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো সাইন r1 এবং কস r1 এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো। তো 3 নং সমীকরণে যদি আমরা মান বসাই তাহলে কি পাই চলো দেখি। তাহলে দেখ আমরা এখান থেকে পাচ্ছি rx ইকুয়াল টু টি ইন্টু সাইন i1 মাইনাস কস i1 যেমন আছে থাকলো কস i1। আচ্ছা, এবার সাইন r1 এর পরিবর্তে চলে আসলো কি সাইন i1 বাই মিউ, সাইন i1 বাই মিউ, আর কস r1 এর পরিবর্তে কে চলে আসবে, কস r1 এর পরিবর্তে চলে আসবে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 ডিভাইডেড বাই মিউ। ঠিক আছে, তাহলে কস r1 এবং সাইন r1 এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো চলো দেখি। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এখানে মিউ মিউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে rx ইকুয়াল টু আমরা পাবো টি ইন্টু সাইন i1 মাইনাস, এখানে দেখ মিউ মিউ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে থাকবে কস i1 সাইন i1 ডিভাইডেড বাই মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে যদি সাইন i1 কমন নিয়ে নিই তাহলে কি পাবো, তাহলে rx ইকুয়াল টু আমরা পাবো টি সাইন i1 কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে 1 মাইনাস কস i1 বাই মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1। ঠিক আছে, তাহলে এটাই পাচ্ছি আমরা ফাইনাল ইকুয়েশন rx এর জন্য। ঠিক আছে, তাহলে এটাই পাচ্ছি আমরা ফাইনাল ইকুয়েশন কার জন্য, rx এর জন্য। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 500 সরণের রাশিমালা, যেখানে আমরা দেখো টি তো আমরা অবশ্যই মেপে নিতে পারবো বাইরে থেকেই, i1ও আমরা মেজার করতে পারবো। তো i1 মেজার করতে পারলে এখানে cos i1 এর ভ্যালু বসানো কোনো অসুবিধা হবে না, আর মিউ এর ভ্যালু আমরা জেনে যাব, আমরা যেই উপাদানের কাজ ফলক নিয়ে কাজ করছি সেই উপাদানের কাজ ফলকের প্রতিসরাঙ্ক কত সেটাও আমরা জেনে যাব। তাহলে এইবার আমরা সহজেই 500 সরণের মানটা কি করতে পারবো, বের করে নিতে পারবো। ঠিক আছে, তো
তো দেখ এবার একটা আলোচনার ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি তোকে বলে যে আয়তাকার কাজফলকে প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্ব সরণের রাশিমালা প্রতিষ্ঠা করো, তাহলে তোকে এই পর্যন্ত কি করতে হবে, তাহলে তোকে এই পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, ওকে। কিন্তু কখনো কখনো কোশ্চেনটা আবার একটু ঘুরিয়ে আসে, কখনো কখনো বলা হয় যে আপতন কোণ যখন ছোট হবে, অর্থাৎ I1 যখন ক্ষুদ্র হবে, I1 যখন ভেরি ভেরি স্মল, যখন অনেক ক্ষুদ্র হবে, সেই ক্ষেত্রে পার্শ্ব সরণের রাশিমালা কত হবে, ঠিক আছে। লেটারাল ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন সেটা ডিরাইভ করতে বলতে পারে, ঠিক আছে, পার্শ্ব সরণের রাশিমালা কত হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সমীকরণটা প্রতিষ্ঠা করব না। আমরা কি করব, আমরা প্রথম থেকে যেইভাবে লিখে এসেছি সেইভাবে 2 নং সমীকরণ পর্যন্ত আমরা লিখব, ঠিক আছে। অর্থাৎ প্রথম থেকে যা যা কিছু লিখে এসেছি, যে এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে, সিডি তলে প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র মতে, তারপরে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করেছি, অর্থাৎ কিউআরএক্স ত্রিভুজ নিয়ে কাজ করেছি, তারপর আমরা কিউআরটি এই ত্রিভুজ নিয়েও কাজ করেছি, এইসব সব কিছু ঠিক আছে। অর্থাৎ যেভাবে যেভাবে তোদের খাতায় লেখা হয়েছে সেই পর্যন্ত ইকুয়েশন 2 পর্যন্ত তোরা অবশ্যই এটা প্রথমে করবি, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে আমাদের প্রসেসটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের অ্যাপ্রোচটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো চলো সেই ক্ষেত্রে কি হবে আমরা এটা দেখে নিই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, 2 নং সমীকরণ পর্যন্ত তো প্রথমে অবশ্যই করব, 2 নং সমীকরণ পর্যন্ত করার পর এবার আমরা লেখাটা চেঞ্জ করে নেব। তো চলো দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব সেটা জানা যাবে। আচ্ছা, তাহলে এগুলো মুছে দিলাম। এই কারণেই 2 নং সমীকরণটা আমি আর মুছিনি, কারণ এটা আমাদের এখনই আবার কাজে লাগবে। তো যাই হোক, তো চলো দেখা যাক যে এখান থেকে আমরা কি পাবো। আচ্ছা, এবার এই যে আলোচনাটা, এই আলোচনাটা বোঝার জন্য একটা বেসিক কনসেপ্ট থাকা দরকার। সেই বেসিক কনসেপ্টটা কি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখ, এটা ক্লাস 11এও পড়েছিস, আগেও অনেকবার পড়িয়েছি তোদেরকে, তারপর আরেকবার মনে করে দিই। মনে কর এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। মনে কর এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেটার আমরা নাম দিচ্ছি ABC বা PQR বা OPQ, হোয়াট এভার, যে কোনো কিছু, ধর আমরা OAB নাম দিলাম। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, মানে থিটা খুবই ছোট, ঠিক আছে। তাহলে আবার আমরা যদি এই O থেকে A পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্তচাপ আঁকি, তাহলে দেখা যাবে এই বৃত্তচাপটা এই অংশে প্রায় কি থাকবে, প্রায় সরলরৈখিক থাকবে। এখানে যদি একটা বৃত্তচাপ আঁকি আমরা, OA বা OB কে ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্তচাপ আঁকি, তাহলে দেখা যাবে কি এই বৃত্তচাপটা এই অংশটায় প্রায় কি থাকবে, সরলরৈখিক থাকবে, অর্থাৎ AB অংশটায়, ঠিক আছে। তাহলে এখন সেক্ষেত্রে আমরা AB কে বৃত্তচাপ হিসেবে এবং OA এবং OB কে ব্যাসার্ধ হিসেবে ট্রিট করতে পারি, ব্যাসার্ধ হিসেবে নিতে পারি। তাহলে এবার আমরা যদি এখানে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করি, আমরা আচ্ছা এখানে যদি আমরা বৃত্তের সূত্র যদি অ্যাপ্লাই করি, বৃত্তচাপের সূত্র, তাহলে আমরা এখানে লিখতে পারি S = r থিটা, তাই না। এটা আমরা পড়েছি যে S = হলো কি r থিটা। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যদি এটাকে আমরা একটা বৃত্তচাপ হিসেবে নিই, ঠিক আছে। আবার এখানে যদি আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, আমরা এখানে পাবো যে sin থিটা = আমরা এখানে পাবো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ AB বাই OB। তাহলে AB কে আমরা কি লিখতে পাচ্ছি, AB কে লিখতে পাচ্ছি S, OB কে লিখতে পাচ্ছি আমরা R। তাহলে S = যদি r থিটা হয়, তাহলে S বাই R কে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি, থিটা লিখতে পারি। S বাই R কে আমরা তাহলে অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি, থিটা লিখতে পারি। এখানেও আমরা অ্যাপ্রক্সিমেশন চিহ্ন দেব যে AB is approximately S and OB is approximately R। তাহলে সেক্ষেত্রে sin থিটা = আসবে কি আমাদের থিটা, ঠিক আছে। আর cos থিটার ভ্যালুটা কি আসবে চলো দেখি। cos থিটা = আমাদের আসবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ OA বাই OB। তো OA হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি R, OBও হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি R, তাহলে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 লিখতে পারি। তাহলে আমরা এটা পড়েছিলাম যে থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে sin থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি থিটা, cos থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি 1
অ্যান্ড ট্যান থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি থিটা। কেন? কারণ ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব, যদি আমরা এখানে ট্যান থিটা লিখি, আপাতত আমাদের লাগবে না, তারপরে যদি আমরা লিখে রাখি যে ট্যান থিটা ইকুয়াল টু, আমরা কি জানি যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি থিটা বাই 1, দ্যাট মিনস অ্যাপ্রক্সিমেটলি থিটা। তাহলে এই তিনটে কথা অবশ্যই মনে রাখবি, যখনই থিটা ক্ষুদ্র হবে তখন আমরা সাইন থিটাকে শুধু থিটা লিখতে পারি, কস থিটাকে 1 লিখতে পারি, আর ট্যান থিটাকে আমরা লিখতে পারি কত? থিটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো যদি বা এই শর্তগুলো যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ 2 নং সমীকরণের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, তাহলে চলো দেখা যাক যে আমরা কি পাবো। তাহলে এই শর্তগুলোকে যদি আমরা 2 নং সমীকরণের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো, চলো দেখি লেখাটা কীরকম হবে। আমরা লিখতে পারি I1 ক্ষুদ্র হলে, I1 ক্ষুদ্র হলে R1 কি হবে? ক্ষুদ্র হবে। তাহলে I1 ক্ষুদ্র হলে R1 ক্ষুদ্র হবে। তা I1 আর R1 যদি ক্ষুদ্র হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি I1 মাইনাস R1ও কী হবে? I1 মাইনাস R1ও ক্ষুদ্র হবে, তাই না? কারণ দেখ, I1 যদি ক্ষুদ্র হয়, R1 যদি ক্ষুদ্র হয়, তাহলে এই দুটোর বিয়োগফলও তো ক্ষুদ্র হবে, তাই না? I1 মাইনাস R1ও ক্ষুদ্র হবে। তো তাহলে এই যে এখানে দেখ কি আছে, cos R1, তাহলে cos R1 হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 1, আর সাইন I1 মাইনাস R1 হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি I1 মাইনাস R1। ঠিক আছে? কারণ এটাই পুরোটাই হচ্ছে এখানে থিটা, I1 মাইনাস R1 পুরোটাই এখানে থিটা। আচ্ছা, এক্ষেত্রে আরও একটা চেঞ্জ আমরা করতে পারি, সেটা হলো কি, চলো দেখি। আরেকটা চেঞ্জ আমরা করতে পারি এখানে, যে স্নেলের সূত্র মতে আমরা কি লিখেছিলাম? স্নেলের সূত্র মতে আমরা লিখেছিলাম সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু হলো কি? ইকুয়াল টু হলো মিউ। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা সাইন I1 বাই সাইন R1কে ইকুয়াল টু মিউ আমরা তো জানি। তাহলে এখন সাইন I1 এর পরিবর্তে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি I1 বাই R1 ইকুয়াল টু কী হবে? মিউ আসবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে I1 বাই R1 ইকুয়াল টু কী লিখতে পারবো? মিউ লিখতে পারবো। কখন? যখন I1 R1 কি হবে? ক্ষুদ্র হবে, সেই ক্ষেত্রে। ঠিক আছে? অর্থাৎ I1 আর R1 যদি ক্ষুদ্র হয়, তাহলে আমরা সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউর পরিবর্তে লিখতে পারি I1 বাই R1 ইকুয়াল টু মিউ। ঠিক আছে? কেন? কারণ এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। ওকে, তাহলে আমি এই অংশটা মুছে দিচ্ছি। এটা বেসিক অংশ, এটা আলাদা করে লিখে রাখবে যদি কেউ লিখে রাখো। এই অংশটুকু এটা আলাদা করে কোথাও বা সাইড নোটে তুমি লিখে রাখতে পারো, মেন প্রমাণের মধ্যে এটাকে আনার দরকার নেই। ঠিক আছে? তো তাহলে এবার দেখি, তাহলে 2 নং সমীকরণ পর্যন্ত লিখবো, লেখার পরে এই অংশটুকু করব। এই অংশটুকু করার পর এবার আমরা লিখব 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই, বা 2 নং সমীকরণ থেকে পাই। তো চলো দেখি 2 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি। 2 নং সমীকরণ থেকে আমরা পাই Rx ইকুয়াল টু, তাহলে টি তো টি যেমন আছে তেমনই থাকবে, cos R1 এর পরিবর্তে আমরা বসাবো 1, আর সাইন I1 মাইনাস R1 এর পরিবর্তে আমরা বসাবো শুধুমাত্র I1 মাইনাস R1। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের চলে আসবে t ইন্টু I1 মাইনাস R1। তাহলে এখান থেকে আমি যদি I1 কমন নিই, তাহলে হবে 1 মাইনাস, I1 কমন নিলে হবে 1 মাইনাস R1 বাই I1। ঠিক আছে? তাহলে এবার দেখ, I1 বাই R1কে যদি আমরা মিউ লিখতে পারি, তাহলে R1 বাই I1কে আমরা 1 বাই মিউ লিখতে পারবো। অর্থাৎ সুতরাং R1 বাই I1 ইকুয়াল টু হবে কত? 1 বাই মিউ। ঠিক আছে? তাহলে সুতরাং Rx ইকুয়াল টু আমরা ফাইনালি পাবো t ইন্টু I1 ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। ঠিক আছে? তাহলে দেখ, এটা হচ্ছে সব থেকে সিম্পলিয়েস্ট ফর্ম। কার ক্ষেত্রে? পার্শ্ব সরণের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলছি 1 মাইনাস 1 বাই মিউ। ওকে, তাহলে যখন আপতন কোণ ক্ষুদ্র হবে
যদি তোমাকে প্রশ্নে বলে দেয় যে আপতন কোণ ক্ষুদ্র হলে বা আয়ওয়ান ক্ষুদ্র হলে সেক্ষেত্রে পার্শ্ব সরণের রাশিমালা কত হবে বা কি হবে প্রতিষ্ঠা করো, তখন কি করবে, তখন প্রথম থেকে যেমন যেমন লিখে এসেছি সেইভাবে 2 নং সমীকরণ পর্যন্ত প্রথমে লিখবে, তারপর লেখাটা চেঞ্জ হয়ে যাবে, তারপর তুমি এই লেখাটা লিখবে। ঠিক আছে, অর্থাৎ এখানে এখন যেরকমভাবে লেখা আছে সেই রকমভাবে লিখবে। ঠিক আছে, তো আশা করি তোরা সবাই এটা বুঝতে পেরেছিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই আলোর প্রতিসরণের অধ্যায়ের একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ বা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে প্রত্যেক বছরই। ঠিক আছে।